হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একাদশ শ্রেণীর গণিতের অনুক্রম এবং শ্রেণী চ্যাপ্টারটি সম্পর্কে প্রাথমিক ধারণা নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দেবে আর সবাইকে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটি বাচ্চার কাছে পৌঁছে যায়, বিশেষ করে যাদের পক্ষে ওই শহরে এসে হাই ফিস টিউশন পড়া সম্ভব নয়। তো চলো শুরু করা যাক। এর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করবে এবং ভুল ত্রুটি হলে কমেন্ট সেকশনে জানাবে। অনুক্রম এবং শ্রেণীকে তিনটি ভাগে ভাগ করা যায়: সমান্তর প্রগতি, যাকে ইংরেজি বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি, গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রোগ্রেশন, সংক্ষেপে বলা হয় জিপি, বিপরীত প্রগতি বা হারমোনিক প্রোগ্রেশন, সংক্ষেপে এইচপি। তো ক্লাস 11-এর সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি এই দুটো নিয়ে আলোচনা করা আছে বেশিরভাগ, আর বিপরীত প্রগতি সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দেব। তো প্রথমেই সমান্তর প্রগতি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই সমান্তর প্রগতিতে সমান্তর সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? সমান যোগ অন্তর, অর্থাৎ সমান অন্তরের প্রগতির সংজ্ঞা বলতে বোঝায় কতগুলি পদ বা রাশি সমান্তর প্রগতিতে আছে বলা হবে যদি প্রতিটি পদ বা রাশি ওর ঠিক পূর্বের পদ হতে একটি নির্দিষ্ট অন্তরে থাকে। যেমন এই নিচের উদাহরণটিতে 3, 8, 13, 18, 23, 28 এই সংখ্যাগুলি একটি নির্দিষ্ট অন্তরে আছে। সেই অন্তরটা কি? 3-এর সাথে 5 যোগ করলে 8 পাওয়া যাচ্ছে, 8-এর সাথে 5 যোগ করলে 13 পাওয়া যাচ্ছে। এভাবে বাকি সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এদের মধ্যে অন্তরগুলো সমান। এখানেও 5, এখানেও 5 এবং এগুলোতেও তাই, অর্থাৎ সমান অন্তর। তাই এরা কিসে থাকবে? এপিতে থাকবে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে বা সমান্তর প্রগতিতে থাকবে। আরও উদাহরণ দিয়ে বলা যায় এই প্রগতিটির কথা। এই প্রগতিটিতে দেখা যাচ্ছে 35-এর পর 32, তারপর 29 আসছে। এ কিসে আছে? এদের মধ্যে সমান্তর অন্তরটি কতটুকু? যেমন এর থেকে কতটুকু কম? 3, এর থেকে 3, এর থেকেও 3। তাই এরাও সমান্তর প্রগতিতেই থাকবে, অর্থাৎ এপিতে থাকবে। পরের উদাহরণ দুটি থেকে বোঝা যাচ্ছে যে এর প্রথম পদের সাথে 5 যোগ করে 8 পাওয়া যাচ্ছে, আর নিচের উদাহরণ থেকে জানা যাচ্ছে এর প্রথম পদের সাথে 3 বিয়োগ করে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমান্তর প্রগতিতে যোগ কিংবা বিয়োগ দুটি হতে পারে। আর আমরা জানি বিয়োগ এক ধরনের যোগ। কিভাবে জানা যায় আমি দেখিয়ে দিচ্ছি। যেমন 3 - 2, এটাকে আমি যোগ কীভাবে বলতে পারবো? এটা কিছুই না, 3 প্লাস লিখে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, -2 লিখে দাও। তো বিয়োগ এক প্রকার যোগ। তাই আমরা এই দুই উদাহরণ থেকে লিখতে পারি প্রথম পদ যদি এ হয় তাহলে এর সাথে কিছু যোগ করে দ্বিতীয় পদ পাওয়া যাবে। সেই যোগটা বিয়োগ হবে না যোগ হবে সেটা পরের ব্যাপার। তো আগে কি করতে হবে? যোগ করতে হবে। সেটা কি? একটা অন্তর, সাধারণ অন্তর। এইভাবেই পরের পদটা পাওয়া যাবে। তো প্রথম পদের সাথে সাধারণ অন্তরটি যোগ করে কি পাওয়া গেল? দ্বিতীয় পদ। তারপর তার সাথে আরেকবার সাধারণ অন্তর, তার মানে এখানে একবার সাধারণ অন্তর যোগ হলো, আরেকবার সাধারণ অন্তর যোগ হয়ে গেলে 2D হয়ে যাবে, এবং এর সাথে আরেকবার সাধারণ অন্তর যোগ করলে হয়ে যাবে 3D। তো এভাবে পুরো প্রগতিটা ধীরে ধীরে পাওয়া যাবে, অর্থাৎ প্রগতির প্রত্যেকটা পদ পাওয়া যাবে। একবার বুঝিনি, এখানে এ হলো প্রথম পদ, ডিকে বলা হবে এপি এর সাধারণ অন্তর, এবং এই সাধারণ অন্তর বের করার নিয়ম হলো কি? প্রগতির যে কোনো পদ তুলে নাও এখান থেকে, তার থেকে পূর্বের পদটা বিয়োগ করে দাও। অর্থাৎ আমি যদি এখানে তুলে নেই যে কোনো পদ হিসাবে a + 3dকে, তার থেকে ঠিক তার পূর্বের পদকে a + 2d, এ দুটো বিয়োগ করে পেয়ে যাব d। দেখি সেটা ঠিক কিনা। তাহলে এখান থেকে কি পেলাম? এখান থেকে পেয়ে গেলাম d, অর্থাৎ আমার কথাটি ঠিক, d তো সাধারণ অন্তর। এবার আমি এক্সাম্পল থেকে দেখব যে এই সূত্রটা ঠিক কি ভুল। এই এক্সাম্পল থেকে যে কোনো একটি পদ নিয়ে নিলাম 13, তার পূর্বের পদ নিয়ে নিলাম 8। তো এই দুটোর বিয়োগফল কি হবে? 5।
তো আমাদের সাধারণ অন্তর ডি কি হবে, এটাই। এবার সমান্তর প্রগতির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। প্রথম বৈশিষ্ট্য হলো কোনো সমান্তর প্রগতির প্রথম পদ যদি ধরে নিই এ সেটি ও সাধারণ অন্তর ডি দেওয়া থাকলে ওই প্রগতির প্রত্যেকটি পদকে নির্ণয় করা যাবে। কেমন করে নির্ণয় করা যাবে? এর সাথে যোগ করে দাও তার সাধারণ অন্তরটি দ্বিতীয় পদ, তার সাথে আবার সাধারণ অন্তর যোগ করে দাও তৃতীয় পদ, এভাবেই সবগুলি পদ পাওয়া যাবে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে? কোনো সমান্তর প্রগতির প্রথম ও শেষ দিক থেকে দূরবর্তী মানে প্রথম দিক থেকে এবং শেষ দিক থেকে সমদূরবর্তী পদগুলির সমষ্টির মান একই হয়, যা প্রথম ও শেষ পদের সমষ্টির সমান। কিভাবে হলো ব্যাপারটি? এই যে এই প্রগতিটির দ্বিতীয় পদ আর শেষ দিক থেকে দ্বিতীয় পদ 53, এই দুটি পদের সমষ্টি কি হলো 61। এবার আবার যদি প্রথম দিক থেকে তৃতীয় পদ এবং শেষ দিক থেকে তৃতীয় পদ 48, তাদের সমষ্টিও 61 হবে এবং সেটি এই প্রথম এবং শেষ পদ দুটির সমষ্টির সমান হবে। তো এটি একটি বৈশিষ্ট্য পাওয়া গেল। তৃতীয় বৈশিষ্ট্যটি কি? সমান্তর প্রগতিভুক্ত পদগুলির সঙ্গে একটি ধ্রুবক যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে অথবা ভাগ করলে যে নতুন পদগুলি পাওয়া যাবে তারাও এপিতেই থাকবে, অর্থাৎ সমান্তর প্রগতিভুক্ত হবে। তো এটি একটি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। তোমরা চাইলে এগুলো নোটস করে নিতে পারো কিংবা মনে রেখে দেবে। এগুলো তো আর পরীক্ষায় আসবে না, জাস্ট তোমার অঙ্কের সলভের জন্য প্রয়োজন হবে এগুলো। সমান্তর প্রগতিভুক্ত যে কোনো তিনটি পদ নির্ণয়, তিনটি বেজোড়, তাই মাঝের পদটি আগে ধরে নেব, সেটি এ হবে। এর পূর্বের পদটি কি? ডি পরিমাণ কম হবে অবশ্যই, সাধারণ অন্তর ডি, তাই এ মাইনাস ডি দিয়ে আমরা পূর্বের পদটা পাবো, এর পরের পদটা এ প্লাস ডি। এবার সমান্তর প্রগতিভুক্ত যে কোনো চারটি পদ কীভাবে নির্ণয় করব? একটি পদ, তাই এটি হবে একটি জোড় সংখ্যা, তাই দুটো দুটো করে, অর্থাৎ এ মাইনাস ডি এটা একটি, এ প্লাস ডি এটা আরেকটি। দেখা গেল যে এদের মাঝে সাধারণ অন্তর হচ্ছে 2D, অর্থাৎ এর সাথে 2D যোগ করে আরেকটি পদ পাওয়া যাবে 3D, এর সাথে 2D মাইনাস করে আরেকটি পদ পাওয়া যাবে a মাইনাস 3D। যখন সমান্তর প্রগতিভুক্ত 5টি পদ নির্ণয় করতে বলবে তখন কি করা হবে? তখন মাঝের পদটি এ, তার পূর্বের পদটি এ মাইনাস 2D, কেন না হলো পরে বলছি, এ প্লাস 2D, এ প্লাস 4D এবং এদিকে আসবে এ মাইনাস 4D। এইভাবে নেওয়ার কারণ হলো, দেখো আমরা একটা বৈশিষ্ট্যতে পড়েছি না যে শেষের পদগুলির যোগফল সমান হয়, তো এই পদ যোগ করলে 0 আসছে। কেন করছি? তার কারণ হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, তো এগুলো মনে রেখে দেবে। এবার আমরা যে টপিকটায় আসবো সেটি হলো সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক কাকে বলে? সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ বাদ দিয়ে মাঝের প্রতিটি পদকে বলা হয় এক একটি সমান্তরীয় মধ্যক। যেমন এই সমান্তর প্রগতিটার প্রথম পদ 3 এবং শেষ পদ 33, মাঝের পদগুলিকে বলবো সমান্তরীয় মধ্যক, অর্থাৎ মাঝে আছে 5টি পদ, তাই এই সমান্তর প্রগতির 5টি সমান্তরীয় মধ্যক হলো এইগুলি। এবার দেখা যাচ্ছে যে সমান্তরীয় মধ্যক 5টি, তার সঙ্গে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করলে হলো 60টি, অর্থাৎ টোটাল 60টি পদ, অর্থাৎ যতগুলি সমান্তরীয় মধ্যক তার সাথে 2 যোগ করলেই মোট পদ সংখ্যা পাওয়া যাবে। সেই কথাটিকে এখানে বলা হলো, যদি কোনো সমান্তর প্রগতিতে n সংখ্যক সমান্তরীয় মধ্যক থাকে তাহলে ওই সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা হবে n+2 সংখ্যক এবং n-তম মধ্যকটাই কি n+1তম পদ। যেমন ওই আগের এক্সাম্পলটায় এখানে প্রথম মধ্যকটাই কি দ্বিতীয় পদ, দ্বিতীয় মধ্যকটা আসলে কি তৃতীয় পদ, তো এভাবেই n-তম মধ্যকটা হবে n+1তম পদ। এবার যদি a b c এই তিনটি পদ এপিতে থাকে তাহলে b কি হবে? এই a এবং c এর সমান্তরীয় মধ্যক। এবং আমরা জানি b মাইনাস a কি, b মাইনাস a কি, b থেকে a বিয়োগ করলে কি পাওয়া যায়?
মানে পদ আর তার পূর্বে পদ বিয়োগ করলে আমরা সাধারণ অন্তর পাই। ঠিক এখানেও সি মাইনাস বি কি সাধারণ অন্তর, এই দুই সাধারণ অন্তর তো সেম, তাই ইকুয়াল করে দেওয়া যায়। তারপর আমরা এই দুই ফর্মুলা পেয়ে যাই। এই দুই ফর্মুলাকে মনে রাখতে হবে, অর্থাৎ এই মধ্যম পদটা কি হলো, প্রথম দুই পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে একই হবে। আর কোনো সমান্তর প্রগতির প্রথম দিক থেকে n-তম পদ নির্ণয় কিভাবে করব। ধরি কোনো সমান্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং শেষ পদ l, তাহলে প্রগতিটি কি হবে, এর সাথে d যোগ করে দাও, এর সাথে 2d যোগ করে দাও, এবং শেষ পদ দেওয়া আছে তার থেকে d বিয়োগ করে আগের পদ, এভাবে আগের পদগুলো আমরা পেয়ে যাব। এবার প্রথম পদটি t1 দ্বারা ডিনোট করা হলো। t1 যদি a হয়, এটা কিভাবে এলো, a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, 1 মাইনাস 1 0, তার মানে d এর কোনো থাকার সম্ভাবনাই নেই। t2 কিভাবে পেলাম, a প্লাস d, a প্লাস এই যে 2 অবস্থানে আছে, মানে দ্বিতীয় অবস্থানে আছে, তার থেকে 1 বিয়োগ করে d, তার মানে a প্লাস d হলো। t3 কিভাবে পেলাম, অর্থাৎ তৃতীয় পদ কিভাবে পেলাম, a প্লাস 2d, মানে 3 এর থেকে 1 বিয়োগ, অর্থাৎ যততম পদ তার থেকে 1 বিয়োগ করে d গুণ করে দিলেই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এইভাবে n-তম পদ কীভাবে পাবো, অর্থাৎ tn যদি বলে, tn কী পাবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ n-তম পদ নির্ণয়ের পদ্ধতি বা ফর্মুলা যাই বলো সেটাই এটা। এবার আমরা ওই ব্যাপারটাই প্রথম দিক থেকে যেভাবে পেলাম, ঠিক উল্টো দিক থেকে কিভাবে পাবো সেটা দেখে নিই। উল্টো দিক থেকে প্রথম পদ কী হবে, l হবে। l কে কীভাবে পেলাম, l মাইনাস, এভাবে। শেষ দিক থেকে দ্বিতীয় পদটা কি হবে, l মাইনাস d, একে কীভাবে পেলাম, l মাইনাস 2 মাইনাস 1 ইন্টু d। তো এইভাবেই শেষ দিক থেকে n-তম পদ কী পাবো, tn l মাইনাস n মাইনাস 1 ইন্টু d। সমান্তর প্রগতিভুক্ত পদগুলির সমষ্টি কীভাবে নির্ণয় করব তার কিছু সূত্রাবলী আমরা দেখে নেব। যখন প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকবে, দুটোই দেওয়া থাকবে, তখন এই সূত্র অনুসারে, মানে n সংখ্যক পদের সমষ্টি। দ্বিতীয় উপায় হচ্ছে যখন সাধারণ অন্তরটা আমরা জানি, কিংবা শেষ পদটা আমরা জানি না ওই প্রগতির, তখন আমরা এই সূত্র অনুসারে শিখব। এবার 3টি সূত্র দেওয়া হলো, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাদের বর্গের সমষ্টি এবং ঘনের সমষ্টি। এই সূত্রগুলি তোমরা নোট করে নেবে, অবশ্যই এগুলো খুব জরুরি, গুরুত্বপূর্ণ, তোমরা মনে রেখে দেবে এবং নোট করবে সাথে। আজকের মতন এইটুকুই, আমরা নেক্সট দিন থেকে অঙ্ক শুরু করব। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং জানাও নেক্সট ভিডিও চাই কিনা। টাটা।